প্রিয় প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের ব্যবহারিক ক্লাসের উপর আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা পরীক্ষায় প্রায় সময় দেওয়া হয়, কারো না কারো ভাগ্যে থাকবে, এরকম একটা ক্লাস আমরা আজকে তোমাদেরকে দেখাবো প্রস্তুতির জন্য, শিক্ষা এবং লেখার জন্য। তো আশা করি সবাই তো ভালো আছো। কারণ এই পরিস্থিতিতে যার যার অবস্থানে সতর্কতা অবলম্বন করে সজাগ থাকতে হবে। তোমরা জাতীয় যে সতর্কতামূলক অবস্থা গ্রহণ করার জন্য বলা হচ্ছে সরকার থেকে, তোমরা সেই মোতাবেক বাসায় নিরাপদে থাকতে চেষ্টা করো। আল্লাহ সবাইকে হেফাজত করুক। তো যাক, আজকে আমাদের যে ক্লাস আমরা আলোচনা করতেছি, যে সেটা হলো কি, একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠন পর্যবেক্ষণ। গত ক্লাসে আমরা একবীজপত্রী মূলের উপর আলোচনা করেছি। দ্বিবীজপত্রী মূলের এক্সপেরিমেন্ট যেহেতু আমাদের নাই, আমরা পরবর্তী ক্লাসে কাণ্ডের সেকশন করতেছি, কাণ্ডের ক্লাস। এবং কাণ্ডের মধ্যেও তোমাদের শুধুমাত্র একবীজপত্রী কাণ্ডই সিলেবাসে আছে, দ্বিবীজপত্রী কাণ্ডের সেকশন সিলেবাসে নাই। আগে ছিল, এখন তোমাদের সিলেবাস যেহেতু সংক্ষিপ্ত, আমরা সংক্ষিপ্তভাবে সিলেবাস শেষ করব। আচ্ছা, মূল বা কাণ্ড যে কোনো একটা নমুনা তোমার ভাগ্যে থাকতে পারে। যাদের ভাগ্যে ফুল পড়বে তারা তো জবার মালবেশিপুত্র করবে, আর যাদের ফুল পড়বে না তাদের মূল বা কাণ্ডের সেকশন দেওয়া হবে। এখন মূল বা কাণ্ডের সেকশন দেওয়া হলে কি কাজ করতে হয়, গত ক্লাসেও তোমাদেরকে আমি কিছুটা আলোচনা করেছিলাম। যে কোনো একটা নমুনা, এই দেখো 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চির একটা নমুনা তোমাকে পরীক্ষায় সাপ্লাই দেওয়া হবে, সরবরাহ দেওয়া হবে। এবং সেটা মূল হইতে পারে, কাণ্ড হইতে পারে। তো মনে করো যদি মূল হয়, সেটা দেখবে এরকম গোলাকার একটু সাদা ধরনের, একবীজপত্রী মূল সাদাই হয়ে থাকে, আমরা কচুর মূলই দিয়ে থাকি। আর যদি কাণ্ড হয় এরকম সবুজ হবে। এবং একবীজপত্রী কাণ্ডগুলো দেখবে যে এরকম ফালা ফালা দেওয়া হয়, কতগুলো দেখবে যে ফালা ফালা, বাইরের দিকে সবুজ, ভিতরের দিকে কাটা, এরকম অংশ, ফালা ফালা অংশ। আমরা কলাবতীর কাণ্ডগুলোই দিয়ে থাকি তোমাদের পরীক্ষায়। একবীজপত্রীর কাণ্ডের মধ্যে আমরা কলাবতীর কাণ্ডও দিয়ে থাকি। কোনো কোনো এলাকার মধ্যে ভুট্টা চাষ হয়, তারা ভুট্টা দিয়ে করাতে পারে। তোমাদের বইতে কলাবতী এবং ভুট্টার দুটো ছবি আছে, তোমরা শুধু কলাবতীরটাই আঁকবে। ভুট্টা যেহেতু আমাদের এদিকে চাষ হয় না, আমরা ভুট্টার নমুনা কালেকশনও করি না, পরীক্ষায়ও দিই না, ক্লাসও করাই না, শুধু আমরা কলাবতী দিয়ে করাই। আচ্ছা, কলাবতীর একটা নমুনা তোমাকে পরীক্ষায় দিলে, এই একটা নমুনা দিলে হাতে নিয়ে প্রথমে সেটাকে সেকশন করতে হবে, ট্রান্সভার্স সেকশন বা প্রচ্ছচ্ছেদ। আমি গত ক্লাসেও বলেছিলাম যে নমুনাটা দেওয়া হবে সেটা বিদ্যা এবং প্রথমা দিয়ে ধরে একটা ধারালো নতুন ব্লেড দিয়ে সেটাকে প্রথমে সেকশন করতে হবে। এই সেকশনের নিয়ম আমি গত ক্লাসে দেখাচ্ছি, এখনও দেখাচ্ছি। দেখো, এই যে আমি এইভাবে এইভাবে এই যে ব্লেড মারতেছি, দেখো বিদ্যা এবং প্রথম দিয়া নমুনাটা কেমনভাবে ধরবে, নমুনার অগ্রভাগটা প্রথম আঙ্গুলের উপরের দিকে সমান্তরালভাবে রাখবে এবং ব্লেডটা তার উপর এমনভাবে পড়বে যেন নমুনা এবং ব্লেড মিলে একটা 90 ডিগ্রি কোণ হয়ে পড়ে। এই যে নমুনা এদিকে ব্লেড পড়তেছে, তাহলে মাঝখানে একটা 90 ডিগ্রি কোণ হয়ে পড়ে মতো করে তোমাকে সেকশন করতে হবে। সেকশন নিয়ে আবার দেখতে দেখো, আস্তে আস্তে নয়, পাতলা সেকশন করার জন্য র্যান্ডম করতে হবে, অনবরত করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। দেখো, এরকম তাড়াতাড়ি করলে অনেকগুলো সেকশন তোমার ব্লেডের উপর জমা হবে। সবাই লক্ষ্য করো, এটা প্র্যাকটিস করতে হয় ক্লাসে বসে বসে। এখন যেহেতু আমরা ক্লাসে নাই, তবু তোমাদেরকে একটু আমি প্র্যাকটিসের জন্য প্রথমে কাজটা দেখাচ্ছি। আচ্ছা, এইভাবে যখন সেকশন করবে দেখবে যে ব্লেডের উপর অনেকগুলো নমুনা জমা হয়েছে। এই নমুনাগুলা কি করবে, এই যে বড় মাছগুলা বলছিলাম, বড় মাছগুলার পানির মধ্যে ডুবাইয়ে দিবে। এই যে পানির মধ্যে ডুবে দিলাম, পানির মধ্যে এখন যেহেতু আমি যদি 5-7 মিনিট সেকশন করি, অনেকগুলো সেকশন এখানে উঠবে এবং ওয়াশ গ্লাসের মধ্যে দেখবে যেগুলো ভাসতেছে। এই দেখো, তুলে দিয়ে নাড়া দিলে দেখবে যে অনেকগুলো সেকশন। এখান থেকে গোল এবং পাতলা, গোলাকার এবং পাতলা সেকশন নিয়ে তোমাকে স্লাইডে তুলতে হবে। গোলাকার এবং পাতলা সেকশন নিয়ে স্লাইডে তুলতে হবে। তোমরা একটু করে, আমি স্লাইড একটা আমার বাসা আছে বলে দেখাচ্ছি একটু।
হ্যাঁ ঠিক আছে। তাইলে দেখো এই যে আমি একটা স্লাইড দিলাম হাতে, স্লাইডের মধ্যে এখান থেকে বড় ওয়াশ গ্লাস থেকে স্লাইডগুলো এইভাবে তোলার নিয়ম। তো প্রথমে আগে কি করব, আমরা অনেকগুলা সেকশন করে বড় ওয়াশ গ্লাসে রাখবো। বড় ওয়াশ গ্লাস থেকে 5টা বা 7টা সেকশন নিয়ে ছোট ওয়াশ গ্লাস, এই ছোট ওয়াশ গ্লাস দেখো, ছোট ওয়াশ গ্লাসের মধ্যে সেফরান এই ধরনের এক ধরনের রঞ্জক দ্রব্য নিতে হয়। এক ধরনের রঞ্জক দ্রব্য ল্যাবরেটরিতে পরীক্ষার সময় বা ক্লাসের সময় সরবরাহ করা হয়। তাহলে বড় ওয়াশ গ্লাসে আমরা পানির মধ্যে সেকশন করে রাখবো, ছোট ওয়াশ গ্লাসের মধ্যে সেফরানিন নেব। সেফরানিনের মধ্যে এই নমুনাগুলো 2 মিনিট ডুবিয়ে রাখবো। এখান থেকে বড় ওয়াশ গ্লাস থেকে সেফরানির মধ্যে নমুনাগুলো যে পাতলা সেকশন করে আমরা 2-3টা নেব, 5টা বা 7টা নেব, 2 মিনিট সেফরানিনের মধ্যে ডুবিয়ে রাখবো। ডুবিয়ে রাখার পর এখান থেকে সেকশনগুলো আবার তুলে ফেলতে হবে, তুলে ওই বড় ওয়াশ গ্লাসের মধ্যে ধুয়ে ফেলতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো সেকশন করে বড় ওয়াশ গ্লাসে রাখা। এখান থেকে আবার 5টা বা 3টা সেকশন নিয়ে ছোট ওয়াশ গ্লাসে সেফরানিনের মধ্যে 2 মিনিট ডুবিয়ে রাখা। ডুবিয়ে রাখার পর আবার তুলে মাথায় নিয়ে এই বড় ওয়াশ গ্লাসের মধ্যে 2 মিনিট পরে এগুলো ধুয়ে ফেলবো। দেখবে যে যেগুলো রং নিছে সেগুলো একরকম, যেগুলো আমরা রঙে দিই নাই সেগুলো একরকম। এই যে যেগুলো রং নিছে সে 5টা বা 7টা সেকশন সেগুলো পানির মধ্যে ধুইয়ে স্লাইডে তুলতে হবে। এই দেখো এই স্লাইড, এখান থেকে নমুনাগুলো স্লাইডে তুলতে হবে। স্লাইডে তুলে এক লাইনে বসাবো। কোন নমুনাগুলো নেব, যেগুলো রং নিছে। যেগুলো সাদা রং নেয় না এগুলো আমরা নেব না। রং নিছি যে এরকম থেকে 5টা বা 7টা সেকশন যেগুলো রং করছি সেগুলো স্লাইডের মধ্যে এক লাইনে বসাবো। এক লাইনে বসাইয়ে যাবো মাইক্রোস্কোপে। মাইক্রোস্কোপে ফোকাসিং করে দেখবো যে কোন নমুনাটা ভালো হয়। আমি প্রথমে চোখের আন্দাজে 5টা বা 7টা সেকশন নিলাম, সেগুলো রঙও করলাম। রং করার পর আবার স্লাইডে নিলাম। স্লাইডে নিয়ে মাইক্রোস্কোপে দেখবো। মাইক্রোস্কোপে দেখবো যে কোন সেকশনগুলো পাতলা এবং গোলাকার। তাহলে আমি 5টা বা 3টা যে 7টা সেকশন নিলাম সেগুলো সবগুলো মাইক্রোস্কোপে পরীক্ষা করব। মাইক্রোস্কোপে পরীক্ষা করে দেখবো যে কোনটা ভালো। যে সেকশনটা ভালো পাতলা একটা সেকশন রাখবো, বাকিগুলো ফেলে দেবো। আমাকে পরীক্ষা শুধু একটা সেকশন দেখাতে হবে। যে সেকশনটা ভালো পাতলা সেটার উপর কী করতে হয়, একটা কভার স্লিপ দিয়ে রাখতে হয়। এই দেখো এগুলো হলো কভার স্লিপ। যে সেকশনটা ভালো পাতলা তার উপর আবার আমরা কি করি, এই সেকশনের উপর আবার একটু গ্লিসারিন দিই, ড্রপার দিয়ে বা তুলে দিয়ে গ্লিসারিন দিয়ে এই কভার স্লিপ বসাই এভাবে কভার স্লিপ বসাইয়ে তারপর আবার মাইক্রোস্কোপ দেখি। এখন এই কভার স্লিপ দিয়ে ঢেকে রেখে একটা স্লাইড একটা সেকশন নিয়ে তোমাকে স্যারকে দেখাতে হবে। তাহলে আমার প্রথম কাজ হলো কি, যে নমুনাটা দেওয়া হবে সেগুলো নমুনাটাকে প্রথমে টিএস বা ট্রান্সভার্স সেকশন প্রস্তুত করবো। অনেকগুলো সেকশন হওয়ার পর ব্লেড থেকে সেকশনগুলো বড় ওয়াশ গ্লাসে ধুয়ে রাখবো। বড় ওয়াশ গ্লাসের পানির মধ্যে বড় ওয়াশ গ্লাসে পানির মধ্যে ডুবে রাখবো। এখান থেকে 3টা বা 5টা সেকশন নিয়ে ছোট ওয়াশ গ্লাসে 2 মিনিট ডুবে রাখবো রং করার জন্য। 2 মিনিট হয়ে গেলে আবার তুলির মাথা নিয়ে বড় ওয়াশ গ্লাসে ধুয়ে ফেলবো। ধোয়ার পরে সেকশনগুলা স্লাইডের উপর এক লাইনে বসাবো। এক লাইনে বসাইয়ে তার মধ্যে একটু গ্লিসারিন দিয়ে মাইক্রোস্কোপ দেখবো কোন সেকশনটা ভালো এবং পাতলা। তাহলে অন্য 5টা বা 7টা সেকশনের মধ্যে আমার 3টোও পাতলা হতে পারে, 2টোও পাতলা হতে পারে, একটাও হতে পারে। আমাকে শুধু একটা লাগবে, একটা পাতলা সেকশন স্লাইডের উপর নিয়ে একটু আবার গ্লিসারিন দিবে। গ্লিসারিন দিয়ে কভার স্লিপ দিয়ে এইভাবে স্লাইডটা তোমার জায়গায় রেখে দিবে। এই দেখুন তোমার স্লাইড রেডি। স্লাইডের মধ্যে মার্কিংয়ের জন্য স্যার যদি তোমার জায়গায় আসে তাহলে দেখাবে, অথবা স্যার যদি বলো যে স্লাইড আমাদের কাছে নিয়ে আসো তাহলে স্যাররা যেখানে থাকে সেখানেও নিয়ে যেতে পারো, অথবা তোমার জায়গায় এসে তোমাকে স্লাইড দেখে মার্কিং হয়ে যাবে। স্লাইড যখন রেডি হয়ে যাবে তখন আমার বাকি কাজ হলো কি, আঁকা লেখার কাজ। এখন আমাদের যে ইন্টারমিডিয়েটের যে সিলেবাস, তোমাদের যে সিলেবাসে যে নাম্বার বন্টন আছে, এখানে চিত্র আঁকার মধ্যে মার্ক নাই, কিন্তু প্র্যাকটিক্যাল খাতায় চিত্র আঁকতে হবে। প্র্যাকটিক্যাল খাতায় চিত্র না আঁকলে এগুলো বোঝা যাবে না। সেই জন্য প্র্যাকটিক্যাল খাতায় চিত্র আঁকতে হবে। সেই জন্য আমিও একটা ডায়াগ্রাম করে এখানে ব্ল্যাকবোর্ডে রাখছি। তোমাদের বইতেও ছবিগুলো আছে। তাহলে প্রথম আমার কাজ হলো কি, সেকশন করে স্লাইড রেডি করে স্যারকে দেখানোর পরে তোমাকে স্যার বলবে যে এখন তুমি লেখার কাজ শেষ করো। লেখার কাজ মানে কি, এই শনাক্তকারী বস্তু।
আচ্ছা, শনাক্তকারী বৈশিষ্ট্য লেখার আগে আমি যখন মাইক্রোস্কোপের এরকম একটা ডায়াগ্রাম দেখবো, তখন বুঝতে হবে যে এটা কি মূল নাকি কাণ্ড। গত ক্লাসে আমরা মূলের ক্লাস বলেছিলাম, আজকে কাণ্ডের বৈশিষ্ট্য বলতেছি। দেখো, প্রদত্ত নমুনা কাণ্ড কেন, কাণ্ডের সেকশন কিভাবে দেখা যায়। যদি মাইক্রোস্কোপ দেখো, দেখবে যে দেখো বাইরের দিকে একটা গাঢ় লাইন আছে। দেখো, আমরা মূলের মধ্যে গাঢ় লাইনটা পাই নাই। এই যে এখান থেকে এ পর্যন্ত এটা এই উপরের দিকে গাঢ় লাইন, এটাকে বলা হয় কিউটিকুলার স্তর। কাণ্ডের মধ্যে কিউটিকুলার স্তর থাকে। দেখো, বহির্ত্বকে কিউটিকল আছে, মূলের মধ্যে হলে বহির্ত্বকে বা মূলত্বকে কিউটিকল নাই। মূলের মধ্যে কিউটিকল থাকে না, বা মূলত্বক হলো কিউটিকল বিহীন। আর এখানে যে কাণ্ডত্বক আছে, কাণ্ডত্বকের মধ্যে কিউটিকল আছে। কিউটিকল হলো একটা স্তর, পেকটিন, লিগনিন, সুবেরিন, ক্যালসিয়াম ইত্যাদির একটা উপরের দিকে একটা স্তর থাকে, একটা স্তর গঠন করে কাণ্ডের মধ্যে। তাহলে কিউটিকলের একটা স্তর গঠন করে, মূলের মধ্যে কিউটিকলের স্তর নাই। এই কিউটিকলের মধ্যে পেকটিন, লিগনিন, সুবেরিন ইত্যাদি কেমিক্যাল থাকতে পারে। আচ্ছা, তারপর দেখো, তাহলে আমরা এই স্তরটা আঁকার সময় গাঢ় পেন্সিল দিয়ে আঁকতে হবে। মূলের মধ্যে হলে হালকা পেন্সিল দিয়া, কারণ মূলের মধ্যে যেহেতু কিউটিকল নাই, হালকা পেন্সিল দিয়ে আঁকতে হয়, সরু পেন্সিল দিয়া। কাণ্ডের মধ্যে উপরের দিকে মোটা করে দিতে হয়, যেহেতু কিউটিকল আছে। তারপর দেখো, এই কাণ্ডত্বকের পরে এই দুটো স্তরকে বলা হয় অধত্বক বা হাইপোডার্মিস। আমরা কাণ্ডের মধ্যে অধত্বক বা হাইপোডার্মিস নামক স্তর আছে, মূলের মধ্যে কোনো অধত্বকের স্তর নাই। আমরা মূলত্বকের পরে সেখানে কর্টেক্স বা সাধারণ বহির্মজ্জা দেখেছিলাম, আর এখানে হলো অধত্বক বা হাইপোডার্মিস। তাইলে আমরা যখন কিউটিকুলার স্তর দেখবো, হাইপোডার্মিস দেখবো, তখন বুঝবো যে এটি মূলের চিত্রের সাথে মিলতেছে না। তাহলে কার সাথে? কাণ্ডের সাথে মিলতেছে। আচ্ছা, তারপর বসে দেখো, এখানে যে এই যে দুটো স্তর পিপাকৃতির যে কোষগুলা, এগুলোতে ক্লোরোফিল নাই। এখানে এই দুটো স্তরের মধ্যে ক্লোরোফিল আছে, ডট ডট করা। এই ডট ডট করা এগুলোর মধ্যে ক্লোরোফিল আছে। এগুলো হলো এমনি পিপাকৃতির প্যারেনকাইমা কলা। প্যারেনকাইমা কলার মধ্যে যদি ক্লোরোফিল থাকে, তখন ওই স্তরটাকে বলা হয় ক্লোরেনকাইমা। প্যারেনকাইমা কলার মধ্যে যদি ক্লোরোফিল থাকে, তখন এই স্তরটাকে বলা হয় ক্লোরেনকাইমা। এই দেখো, এই স্তরটা, এটা হলো ক্লোরেনকাইমা। প্যারেনকাইমা, এখানেও প্যারেনকাইমা কলা, এখানেও প্যারেনকাইমা কলা। প্যারেনকাইমা কলার মধ্যে যদি ক্লোরোফিল না থাকে, এমনি প্যারেনকাইমা। প্যারেনকাইমা কলার মধ্যে যদি ক্লোরোফিলের কণা থাকে, তখন সেগুলো বলা হবে ক্লোরেনকাইমা। আর প্যারেনকাইমা কলার ভিতর যদি বাতাস ঢুকে থাকে, তখন বলা হয় অরেনকাইমা। আচ্ছা, এখানে দেখো, ক্লোরেনকাইমার একটা স্তর আছে, মূলের মধ্যে এরকম স্তর থাকে না। সেজন্য মূলকে সাদা দেখা যায়, কাণ্ডকে সবুজ দেখা যায়। কাণ্ডের মধ্যে এই যে 2-3 স্তর পরে ক্লোরেনকাইমার একটা স্তর থাকে, সেই জন্য কাণ্ড সবুজ থাকে, ক্লোরোফিলের একটা স্তর থাকে। আচ্ছা, তারপর দেখো, এই যে এখানে এই যে গোল, এগুলো হলো মেটাজাইলেম। এই মেটাজাইলেম, এই প্রোটোজাইলেম। মেটাজাইলেমের এই অংশটাকে বলা হয়, এখানে এই উপরের দিকে প্যারেনকাইমা, জালকাকার প্যারেনকাইমা দ্বারা গঠিত এই কোষগুলো, এই কলাগুলোকে বলা হয় ফ্লোয়েম কলা। এগুলো হলো জাইলেম। এই জাইলেম, এই মেটাজাইলেম, প্রোটোজাইলেম, এখানে হলো ফ্লোয়েম। এখন দেখো, জাইলেম এবং ফ্লোয়েমকে একসাথে ভাস্কুলার বান্ডেল বা পরিবহন কলাগুচ্ছ বলে। আমি গত ক্লাসেও বলছিলাম, জাইলেম এবং ফ্লোয়েমকে একসাথে পরিবহন কলাগুচ্ছ বা ভাস্কুলার বান্ডেল বলে। এখানে ভাস্কুলার বান্ডেলগুলো দেখো কি লিখছি, সংযুক্ত ও সমপার্শ্বীয়। এখন সংযুক্ত ও সমপার্শ্বীয় বলতে কি বুঝি? যদি জাইলেম এবং ফ্লোয়েম এক ব্যাসার্ধে থাকে, জাইলেম ফ্লোয়েম যদি একই ব্যাসার্ধে থাকে, তখন বলা হয় সংযুক্ত। জাইলেম ফ্লোয়েম যদি ভিন্ন ব্যাসার্ধে থাকে, বলা হয় অরীয় বা রেডিয়াল। মূলের মধ্যে থাকে অরীয়, কাণ্ডের মধ্যে থাকে সংযুক্ত। আচ্ছা, আরেকটা কথা এখানে লেখা আছে সমপার্শ্বীয়। আমি সমপার্শ্বীয় বলতে কি বুঝি? ইংরেজিতে বলা হয় কোলেটারাল, বাংলায় বলা হয় সমপার্শ্বীয়। আরেকটা টার্ম আছে, ইংরেজিতে বলা হয় বাইকোলেটারাল, সমদ্বিপার্শ্বীয়। বাংলায় বলা হয় সমদ্বিপার্শ্বীয়, ইংরেজিতে বলা হয় বাইকোলেটারাল। আচ্ছা, কোলেটারাল এবং বাইকোলেটারাল, সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয় পরিবহন কলাগুচ্ছ বা জাইলেম ফ্লোয়েম গুলা সাধারণত নিয়ম অরীয় হইতে পারে,
সংযুক্ত হইতে পারে, সমপার্শ্বীয় হইতে পারে, সমদ্বিপার্শ্বীয় হইতে পারে, জাইলেম কেন্দ্রিক হইতে পারে, ফ্লোয়েম কেন্দ্রিক হইতে পারে। আচ্ছা, এখন আমরা আমাদের যে লেখাগুলো আছে এখানে কিভাবে বুঝবো? ভাস্কুলার বান্ডেল সংযুক্ত বলে কি বুঝি? জাইলেম এবং ফ্লোয়েম যদি এক ব্যাসার্ধে থাকে, এক ব্যাসার্ধে থাকে কাণ্ডে, ভিন্ন ব্যাসার্ধে থাকে মূলে। তারপর দেখো সমপার্শ্বীয়, জাইলেমের এক পাশে যদি ফ্লোয়েম থাকে বলা হয় সমপার্শ্বীয়। জাইলেমের দুই পাশে ফ্লোয়েম থাকলে, এদিকেও ফ্লোয়েম থাকলে এদিকেও ফ্লোয়েম থাকলে, জাইলেমের দুই পাশে ফ্লোয়েম থাকলে বলা হয় সমদ্বিপার্শ্বীয়। আমাদের এই সেকশনে হলো সমপার্শ্বীয়। দুই পাশে ফ্লোয়েম নাই, এক পাশে ফ্লোয়েম থাকলে বলা হয় সমপার্শ্বীয়। দ্বিবীজপত্রী কাণ্ডের মধ্যে সমপার্শ্বীয় হইতে পারে, দ্বিপার্শ্বীয় হইতে পারে, কিন্তু একবীজপত্রী কাণ্ডের মধ্যে সবসময় সমপার্শ্বীয়, কোল্যাটারাল। আচ্ছা, তারপর দেখো জাইলেম এন্ডার ধরনের, এই যে প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম যদি কেন্দ্রের দিকে থাকে এই মেটাজাইলেম, মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, এখানে কেন্দ্র এখানে পরিধি, তাহলে মেটাজাইলেম যদি কেন্দ্রের দিকে থাকে তখন বলা হয় এন্ডার ধরনের। আমরা গত ক্লাসে বলছিলাম যে এক্সার্ক মূলের মধ্যে মেটাজাইলেম ছিল পরিধির দিকে, আর কাণ্ডের মধ্যে মেটাজাইলেম কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে থাকলে এন্ডার, অর্থাৎ প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, মেটাজাইলেম পরিধির দিকে। এই দেখো, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, মেটাজাইলেম পরিধির দিকে। এই অবস্থায় যদি জাইলেমের সজ্জারীতি দেখা যায় তখন বুঝতে হবে এটি কাণ্ড। আবার বলতেছি কাণ্ড কেন? কাণ্ড হলে বাইরের দিকে কি থাকবে? কিউটিকলের স্তর থাকবে, এখানে অধঃস্থ বা হাইপোডার্মিস থাকবে। এবং একটা জিনিস দেখো, কিউটিকলের এই যে কিউটিকলের এখানে কোনো বহুকোষী কাণ্ডরোম নাই। একবীজপত্রী কাণ্ডের মধ্যে কাণ্ডরোম থাকে না, দ্বিবীজপত্রী কাণ্ড হলে কাণ্ডরোম থাকে এবং সেগুলো হয় বহুকোষী। আমি তোমাদের একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, তাহলে তোমরা একটু ক্লিয়ার হবে। দেখো, এই দ্বিবীজপত্রী কাণ্ডের সেকশন, এখানে কতগুলো কাণ্ডরোম আছে, কাণ্ডরোমগুলো ভাগ ভাগ, তাহলে দ্বিবীজপত্রী কাণ্ডের মধ্যে কাণ্ডরোম থাকে, একবীজপত্রী কাণ্ডের মধ্যে কোনো কাণ্ডরোম নাই। তাহলে প্রথমে দেখো, আমরা কিউটিকল আছে বললাম, পদার্থক আছে বললাম, ভাস্কুলার বান্ডেল বা জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম সংযুক্ত, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম এক ব্যাসার্ধে আছে, সেই জন্য জাইলেম ফ্লোয়েম সংযুক্ত। এবং সমপার্শ্বীয়, জাইলেমের এক পাশে ফ্লোয়েম আছে, সেই জন্য বলা হয় সমপার্শ্বীয়। এই বৈশিষ্ট্যগুলো যদি পাওয়া যায় এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, মেটাজাইলেম পরিধির দিকে, এরকম বৈশিষ্ট্য যদি পাওয়া যায় তখন লিখতে হবে কি? ইহা কাণ্ড, কাজে ইহা কাণ্ড। আচ্ছা, এখন একবীজপত্রী কাণ্ড নাকি দ্বিবীজপত্রী কাণ্ড সেটা কেমনে বুঝবো? তোমরা দ্বিবীজপত্রী কাণ্ডের একটা ছবি দেখো, আর এখানে একবীজপত্রী কাণ্ডের ছবি দেখো, বেশ কম আছে কিনা। এখানে দেখো কাণ্ডরোম আছে, এখানে কাণ্ডরোম নেই। এই কাণ্ডরোমগুলো বহুকোষী, মূলের মধ্যে থাকলে এককোষী। এখানে দেখো অধঃস্থ, অধঃস্থটা প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত দুটো স্তর। আর দ্বিবীজপত্রী কাণ্ডেও দেখো অধঃস্থ অনেকগুলো, এই যে মোটা মোটা কোষপ্রাচীর, মোটা কোষপ্রাচীর আন্তঃকোষীয় ভাগ নাই, কোলেনকাইমা কলা। এই যে আমি এখানে তিন ধরনের কলা তোমাদের এঁকে দেখাচ্ছি। কোষপ্রাচীর যদি মোটা হয়, আন্তঃকোষীয় ভাগ না থাকে, তখন সেগুলো কোলেনকাইমার স্তর। তাহলে এখানে আছে প্যারেনকাইমার স্তর, আর কাণ্ড দ্বিবীজপত্রী কাণ্ডের মধ্যে তার কোলেনকাইমার স্তর। এরপরে দেখো ভাস্কুলার বান্ডেল ভিত্তিক টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো, এখানে একটা পরিবহন কলাগুচ্ছ, এখানে একটা পরিবহন কলাগুচ্ছ, এখানে একটা পরিবহন কলাগুচ্ছ। তাহলে এগুলো কিভাবে আছে? বিক্ষিপ্তভাবে আছে। বিক্ষিপ্তভাবে থাকলে একবীজপত্রী কাণ্ড, চক্রাকার থাকলে দ্বিবীজপত্রী কাণ্ড। এই চক্রাকার দেখো, এখানে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তাই এইভাবে যদি চক্রাকার থাকে তখন দ্বিবীজপত্রী কাণ্ড, আর যদি বিক্ষিপ্তভাবে থাকে একবীজপত্রী কাণ্ড। তারপর দেখো ভাস্কুলার বান্ডেল বদ্ধ ধরনের, বদ্ধ এবং মুক্ত বলতে কি বুঝো? তোমাদের প্রায় সময় জিজ্ঞেস করে তুমি ভাস্কুলার বান্ডেল বদ্ধ পাইছো নাকি মুক্ত পাইছো? এই দেখো, জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যদি ক্যাম্বিয়াম নামক বাজক কলা থাকে তাহলে বলা হয় মুক্ত। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম নামক বাজক কলা, এই দেখো, এই মেটাজাইলেম, এই যে জাইলেম, এই এখানে হলো এখানে ফ্লোয়েম, এই যে অন্তঃফ্লোয়েম, বহিঃফ্লোয়েম, জাইলেম মাঝখানে, অন্তঃক্যাম্বিয়াম, বহিঃক্যাম্বিয়াম। জাইলেমের দুই পাশে ফ্লোয়েম থাকলে সমদ্বিপার্শ্বীয়, জাইলেমের এক পাশে ফ্লোয়েম থাকলে সমপার্শ্বীয়। তাহলে আমাদের এটা হলো সমপার্শ্বীয়। আর দ্বিবীজপত্রী কাণ্ডের মধ্যে সমদ্বিপার্শ্বীয় হইতে পারে, সমপার্শ্বীয় হইতে পারে। আচ্ছা, এখন মুক্ত আর বন্ধ বলতে কি বুঝো? এই যে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যদি ক্যাম্বিয়াম নামক বাজক কলা থাকে তখন বলা হয় মুক্ত।
তাহলে কাণ্ডের মধ্যে হয় দ্বিবীজপত্রী কাণ্ডের মধ্যে হয় মুক্ত, একবীজপত্রী কাণ্ডের মধ্যে হয় বদ্ধ। তাহলে এই যে ভাস্কুলার বান্ডল বদ্ধ, অর্থাৎ জাইলেম এই ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম মাঝখানে ক্যাম্বিয়াম নামক ভাজক কলা নাই। জাইলেম ফ্লোয়েম মাঝখানে ক্যাম্বিয়াম নামক ভাজক কলা না থাকলে বলা হয় বদ্ধ ধরনের, আর জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকলে বলা হয় মুক্ত ধরনের। তাহলে বদ্ধ পাওয়া যায় কোথায়? একবীজপত্রী কাণ্ডে। মুক্ত পাতা পাওয়া যায় কোথায়? দ্বিবীজপত্রী কাণ্ডে। আচ্ছা, তাহলে এই বৈশিষ্ট্যগুলো যখন পাবো তখন আমরা বলবো কি কাজে ইহা একবীজপত্রীদের কাণ্ড। তাহলে আমি আবার বলতেছি, দেখো আমরা একবীজপত্রী কাণ্ড এবং দ্বিবীজপত্রী কাণ্ড সেকশন কেমনে বুঝবো? তোমরা আমাদের যে সেকশনটা এখানে আঁকা আছে, ব্ল্যাকবোর্ডে আঁকা আছে, অথবা তোমাদের বইতে আছে, এই যে কলাবতী ছবিটা আঁকবে তোমরা, এই যে কলাবতী ছবিটা, বুটটারটা নয়, বুটটা এবং কলাবতীর মধ্যে জাইলেমের আকার আকৃতি বেশ কম আছে। দেখো বুটটার মধ্যে জাইলেমগুলো বিয়াকে, এই জাইলেম জাইলেম এই পুরো মেটাজাইলেম মেটাজাইলেম পুরো জাইলেম, এখানে হয় বি আকৃতি। আর আমরা যে নমুনাটা করাই সেখানে জাইলেমগুলো দেখা যায় আই আকৃতি। সেজন্য আমরা বুটটা আঁকবো না, আমরা আঁকবো কলাবতী, বস্তু লিখবো কলাবতী, পরীক্ষায়ও আঁকবে কলাবতী। এই কলাবতীর যে সেকশনটা এটা আঁকবে, বুটটারটা আঁকার দরকার নেই, এটা আঁকলে তোমরা আবার কাটিয়ে দেবো আমি, এটা কোনো সাইন পাবে না। কারণ যেহেতু আমরা এই অঞ্চলে আমাদের বুটটা সার্চ হয় না, আমরা একবীজপত্রীর বুটের কাণ্ড করাই না, আমাদের পরীক্ষায় ক্লাসও করায় কলাবতীরটা এবং পরীক্ষায়ও দিই কলাবতীরটা। তাইলে আমার প্রথম কাজ হলো কি, পরীক্ষায় একটা স্লাইড রেডি করে রাখা, স্যার দেখুক বা না দেখুক আমাকে একটা স্লাইড রেডি করে দেখাতে হবে, রাখতে হবে, সেখানে মার্ক। এটা যখন স্যারকে দেখে ফেলবে বা স্যার তোমাকে যদি অনুমতি দেয় যে তুমি লিখে ফেলো, তখন তুমি কি লিখবে? কারণ সহ শনাক্ত করো। এই যে বস্তুগুলো আমি এগুলো একবার দিলে তোমাদেরকে বলেছি, তোমরা এগুলো মুখস্থ করতে হবে। এখানে এই লাইনগুলোর মধ্যে যদি কোনো দুর্বুদ্ধ থাকে, বুঝতে বেশ কম হয় বা না হয়, বুঝতে না পারো, থিওরি বই পড়তে হবে। অথবা এই যে পরিবহনগুলো হচ্ছে বদ্ধ, মুক্ত, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, এই কথাগুলো বোঝার জন্য তোমাদের বইতে আরও কিছু ছবি এখানে দেওয়া আছে। এই ছবিগুলো তোমরা একটু পড়ে দেখবে, আশা করি তোমরা বুঝে যাবে। আমরা ক্লাসের মধ্যে যা পারছি দেখাচ্ছি। এই দেখো এখানে সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় পরিবহনগুলো বস্তুর বিন্যাস, জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক, এগুলো বুঝেছে, ওরিও বুঝেছে। আচ্ছা, এখন আসো আমরা ছবিগুলো আঁকার সময় যদি ভুল হয়ে যায় তো আবার কেটে দেবো, তখন কী করতে হবে? এখানে যে আমি ছবিগুলো আঁকছি, ডায়াগ্রামগুলো করছি, তোমাদের মনে হবে একটু জটিল ধরনের। আসলে একবার দিব, তুমি প্র্যাকটিস করলে এটা সহজ হয়ে যাবে। প্রথমে দেখো এখানে যদি 3 ধরনের টিস্যু বা কলা আঁকতে জানো, তুমি উদ্ভিদ বিজ্ঞানের যে কোনো অন্তর্গঠনের ছবি আঁকতে পারো। এই যে কলাগুলোকে আমরা এই স্থায়ী কলাগুলোকে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টাইনকাইমা এই 3 ভাগে ভাগ করি। তুমি যদি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টাইনকাইমা এই 3 ধরনের টিস্যু আঁকতে জানো, তাহলে তোমার অন্তর্গঠনের ছবি আঁকতে আর কঠিন হবে না বা ভুল হবে না। আঁকার নিয়ম দেখো, এখানে এখানে একটা ছবি দেখো, 3টা ছবি, এগুলো গোল গোল করে আসছে, গোল গোল করে আঁকতে হবে, একটা এঁকে ফেলতে হবে, সরু পেন্সিল দিয়ে আঁকতে হবে, একটা আঁকতে হবে, এবং একটা কোষ 2 দিকে 3 দিকে টাচ হবে, স্পর্শ করবে, কিন্তু ক্রস করবে না। ক্রস করলে হবে না, যে একটা কোষ যদি এটা একটা কোষকে যদি ক্রস করে, এই দেখো এভাবে ক্রস করলে হবে না, ক্রস করলে হবে না। আবার যদি এইভাবে আমি গত ক্লাসও বলছি, যদি এটা এভাবে আঁকো, এই যে আমি আঁকলাম একটা কোষ আরেকটা কোষকে স্পর্শ করে নাই, এই দেখো এখানে কারোর সাথে কারোর সম্পর্ক নেই, এভাবে আঁকলে হবে না। তাইলে একটা কোষ আরেকটা কোষের সাথে যদি না লাগে থাকে, তাইলে ছবি চিত্র আঁকা হবে না, এটা হবে না। যদি এভাবে ক্রস করে, তাও হবে না। তাহলে কিভাবে হবে? একটা কোষ 2-3 দিকে টাচ করবে, একটা কোষ 2 দিকে 3 দিকে কোষ প্রাচীরগুলো টাচ করবে, স্পর্শ করবে, কিন্তু ক্রস করবে না। এই মাঝখানে আন্তঃকোষীয় ফাঁক থাকবে। এগুলো হলো গোলাকার প্যারেনকাইমা। এখানে দেখো কোষ প্রাচীর পাতলা, সরু পেন্সিল দিয়ে আঁকতে হবে। আমি এখানে হোয়াইট বোর্ডের কলম দিয়ে আঁকি বলে এগুলো মোটা হচ্ছে, কিন্তু সরু পেন্সিল দিয়ে আঁকলে এগুলো পাতলা, সরু পেন্সিল আঁকতে হবে। এই দেখো কোষ প্রাচীর সরু পেন্সিল দিয়ে আঁকতে হবে, একটা কোষ 2-3 দিকে টাচ করবে, ক্রস করবে না। আবার টাচ না করলেও হবে না, স্পষ্ট করতে হবে, লাগতে হবে। আর এখানে দেখো এগুলো হলো জালকাকার প্যারেনকাইমা, এগুলো গোলাকার প্যারেনকাইমা, এগুলো পিপাকৃতি প্যারেনকাইমা। তাহলে এগুলো এখানে বেশিরভাগ ক্ষেত্রে গোলাকার, জালকাকার প্যারেনকাইমা আছে, এখানে কিছু পিপাকৃতি প্যারেনকাইমা আছে। এই পিপাকৃতি প্যারেনকাইমা, জালকাকার প্যারেনকাইমা, গোলাকার প্যারেনকাইমা।
এখানে দেখো আরেকটা কলার কথা বলতে কোলেনকাইমা টিস্যু। কোলেনকাইমা আমাদের এই একবীজপত্রী কাণ্ডের সেকশনে নাই। তোমরা যদি দ্বিবীজপত্রী কাণ্ডের সেকশন করো তখন কোলেনকাইমার ছবি কোলেনকাইমা কলা পড়বে। এই দেখো কোলেনকাইমার এই অদত্তরটা এই যে মোটা, এগুলো কোষপাশের মোটা আন্তঃকোষীয় ফাঁক নাই, কোষপাশের মোটা আন্তঃকোষীয় ফাঁক নাই। এরকম থাকলে সেই কলাগুলোকে বলা হয় বা টিস্যুগুলোকে বলা হয় কোলেনকাইমা টিস্যু বা কোলেনকাইমা কলা। তারপর দেখো আমাদের এই ছবির মধ্যেই দেখো বেঞ্জিনের গাঠনিক সংকেতের মতো সরবুজ আকার, প্রত্যেকটা কোষ দেখবে সরবুজ আকার, বাহিরে এবং ভিতরে। বাহিরে সরবুজ, ভিতরে একটু গোলাকারও হতে পারে, পঞ্চভুজ হতে পারে, আর বেশিরভাগ ক্ষেত্রে সরবুজ। যদি বেঞ্জিনের গাঠনিক সংকেতের মতো সরবুজ আকার হয় তখন সেগুলোকে বলা হয় স্ক্লেনকাইমা টিস্যু। তোমাদের বই তো আঁকা আছে, আমিও এখানে এঁকে দেখো, এগুলো স্কেল ক্যামেরা, এই স্কেল ক্যামেরা, এখানে স্কেল ক্যামেরা, এখানে স্কেল ক্যামেরা, এখানে স্কেল ক্যামেরা, এগুলো স্কেল ক্যামেরা, এগুলো স্কেল ক্যামেরা। এগুলো আঁকার সময় বেঞ্জিনের গাঠনিক সংকেতের মতো সরবুজ করে আঁকতে হবে। তাইলে তুমি যদি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা এই তিন ধরনের কলা বা টিস্যু আঁকতে জানো, উদ্ভিদ বিজ্ঞানের অন্তর্গঠনের যে কোনো ছবি তুমি আঁকতে পারো। আর যদি ওখানে তোমার প্যারেনকাইমা, কোলেনকাইমা আঁকার মতো ভুল হয় তাহলে তোমার ছবি ভুল থেকে যাবে। তাহলে আমরা কিভাবে আঁকবো? এগুলো আঁকার সময় পিপাকৃতি করে আঁকবো। এই যে এখানে কাণ্ডত্বক, অদত্তক, প্যারেনকাইমা, কলা, এগুলা পিপাকৃতি করে। এখানে দেখো জালক আকার করে আঁকতে হবে, এই জালক আকার, এই এখানে জালক আকার, জালক আকার, জালক আকার, জালক আকার। তারপর দেখো এখানে এই ভিত্তি কলা বা গ্রাম টিস্যুগুলো, এগুলো গোলাকার। গোলাকার মানে এরকম, এই যে গোলাকার প্যারেনকাইমা। এগুলো আঁকার সময় একটা কোষ দুদিকে তিন দিকে টাচ হবে, এই মাঝখানে ফাঁক, এগুলো হলো আন্তঃকোষীয় ফাঁক বা ইন্টারসেলুলার স্পেস, আন্তঃকোষীয় ফাঁক থাকে। তাইলে এরকমভাবে আঁকতে হবে। আর যেখানে স্ক্লেনকাইমা টিস্যু আছে সেখানে স্ক্লেনকাইমা আঁকতে হবে, অর্থাৎ সরবুজাকার করে বেঞ্জিনের কার্টুনের সংকেতের মতো করে আঁকতে হবে। আচ্ছা, এই ছবিটা আঁকার পর নিচে কি লিখতে হবে? চিত্র একবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ আংশিক, এটা তো পুরো গোল হইতে পারে, পুরো না হয়ে আমরা আংশিক, মাইক্রোস্কোপ আংশিক দেখা যায়, ছবিতেও আমরা বৈধ ছবিতে আংশিক আছে, এখানেও আমরা আংশিক আঁকবো। এই অংশগুলো লেবেলিং করবো, চিহ্নিত করবো, ছবিটা আঁকবে, চিহ্নিত করবো। আর এই বস্তুগুলো খাতায় 1 নম্বর 2 নম্বর দিয়ে খাতায় লিখে ফেলতে হবে। প্র্যাকটিক্যাল খাতায়ও লিখতে হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে যা যেটা পড়ে শনাক্তকারী বস্তু লিখতে হবে। এখানে শনাক্তকারী বস্তু না লিখলে নাম্বার কাটা যাবে। তুমি সেকশন দেখালে সেকশনের মার্ক দিতে পারে, কিন্তু এগুলো না লিখলে মার্ক দেবে না। তাহলে আমাদের পরীক্ষা, আমাদের প্র্যাকটিক্যাল খাতায় আমরা কি করব? এই ডায়াগ্রামটা আঁকবো, এই লেভেলিংগুলো করবো, আর এই শনাক্তকারী বস্তুগুলো খাতায় গুছিয়ে লিখে দেবো। এখানে কাজ শেষ আমাদের। তাহলে এই এক্সপেরিমেন্টে আমরা প্রথমে তারিখ দেব, তারিখ দিয়া পরীক্ষার নাম লিখবো, একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠন পর্যবেক্ষণ। তারপরে ডায়াগ্রামটা আঁকবো। তোমরা যদি কঠিন লাগে প্রথমে রাফ খাতা একবার দুবার আঁকো, তারপর সুন্দর করে প্র্যাকটিক্যাল খাতা এঁকে বিভিন্ন অংশ লেবেলিং করবে। লেবেলিং করার পর এই শনাক্তকারী বস্তু 1 2 3 4 5 দিয়া লিখবে, কাজ শেষ। তো এইভাবে তোমরা রেডি করো। আমাদের অন্তর্গঠনের সেকশন আজকে এখানে শেষ। আমাদের দ্বিবীজপত্রী কাণ্ড নাই, একবীজপত্রী কাণ্ড শুধু তোমাদের পরীক্ষা দিলে আমরা দেবো একবীজপত্রীর মূল অথবা একবীজপত্রী কাণ্ড, যার ব্যাগে যেটা পড়ে সেটা গোসল লিখবে, ওইটাই সেকশন করে দেখাবো। তো এখানে শেষ। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা অন্য এক্সপেরিমেন্ট করাবো।